প্রিয় ছাত্ররা, সকলের জন্য সুন্দর সময় আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তোমাদের নীলোধ্বজের প্রতি জানাই কবিতাটি রয়েছে। কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। সেই সূত্র ধরে অবশ্যই কবি পরিচিতি আমাদের জেনে নেওয়া দরকার। আর পাশাপাশি তোমাদের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসের আধুনিক যুগ সেখানে মাইকেল মধুসূদন দত্তের কবি হিসাবে এবং নাট্যকার হিসাবে তার যে বাংলা সাহিত্যে অবদান সেটাও তোমাদের পড়তে হবে। এই কারণে আজকে আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করছি। বাংলা সাহিত্যের একজন অবিস্মরণীয় মানুষ হলেন মাইকেল মধুসূদন দত্ত। অবিস্মরণীয় প্রতিভা তাঁর। 1824 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম এবং মৃত্যু সন এবং তারিখ দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি নিচে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। অধুনা বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি বলে যে গ্রাম, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। প্রাথমিক শিক্ষাটা কিন্তু তার ওই গ্রামেই হয়। ওই গ্রামে এক মসজিদের ইমাম, তিনি খুব পণ্ডিত ছিলেন, সেই ইমামের কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষাও শিক্ষা লাভ করেন। আর মায়ের কাছ থেকে রামায়ণ, মহাভারত এবং ভারতীয় পৌরাণিক সাহিত্য বিষয়ে গল্পচ্ছলে, যেরকম ছোটোবেলায় আমরা গল্পচ্ছলে বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শুনতে পাই, জানতে পাই, সেরকমভাবে তিনি বাংলা মহাকাব্য এবং পুরাণের সাথে, ভারতীয় মহাকাব্য এবং পুরাণের সাথে তাঁর পরিচয় ঘটে মায়ের কাছ থেকে শোনা বিভিন্ন গল্প কথার মধ্য দিয়ে। 13 বছর বয়সে তিনি চলে এলেন মানে তার পিতাই চলে এলেন কর্ম উপলক্ষে কলকাতায়, এবং হিন্দু কলেজে তিনি ভর্তি হন। অত্যন্ত মেধাবী ছাত্র মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু কলেজে তিনি বন্ধু হিসাবে পেলেন সেই সময়কার বাংলার সমাজ এবং শিক্ষাক্ষেত্রে যারা সংস্কার সাধনে ব্রতী হয়েছিলেন, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু। রাজনারায়ণ দত্ত হচ্ছে তার পিতার নাম, রাজনারায়ণ বসু হলেন তার বন্ধু, গৌরদাস বসাক। এই ধরনের মানুষদেরকে, যারা সেই সময়ে বাংলা সাহিত্য এবং বাংলা সমাজের ক্ষেত্রে এক নবজাগরণের পরবর্তী ধারাটাকে যারা অনুসরণ করছেন বা বয়ে নিয়ে চলেছেন। মাইকেল মধুসূদন দত্তের ভেতরে কবি হওয়ার একটা প্রবলতম বাসনা ছিল, এবং তিনি ইংরেজি সাহিত্যের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তার মনে হতো যে ইংরেজি সাহিত্যে কাব্য রচনা না করলে পৃথিবীব্যাপী যে কবি হিসাবে সেই যশ লাভ করা সম্ভব নয়। কেননা সেই সময়ে তিনি পড়াশোনা করছেন, আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষিত হচ্ছেন এবং দেখছেন যে সাহিত্যের আঙিনায় যাদের নাম সারা পৃথিবীব্যাপী ঘুরে ফিরে আসছে, তারা সবাই ইংরেজি ভাষায় কাব্য রচনা করেছেন। কিটস, শেলি, বাইরন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাটকের ক্ষেত্রে শেক্সপিয়ার। বাইরনের দ্বারা তো ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, বাইরনের কবিতার দ্বারা ভীষণভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন কিন্তু। এবং তাঁর মনে হলো যে ইংরেজি সাহিত্য রচনা করতে গেলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা দরকার। খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তিনি খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করবার সুযোগ পাবেন, তিনি আরও বেশি করে ইংরেজি সাহিত্য, পাশ্চাত্য সাহিত্যের সংস্পর্শে আসতে পারবেন, তার জ্ঞান, তার প্রজ্ঞা অনেক বৃদ্ধি পাবে এবং তিনি একজন শ্রেষ্ঠ কবি হিসাবে পৃথিবীতে দাগ কেটে যেতে পারবেন। একজন শুধুমাত্র পৃথিবীব্যাপী কবি হওয়া, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, এই বাসনা থেকে তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হলেন। পিতা এটা মেনে নিলেন না, রাজনারায়ণ দত্ত ছেলেকে ত্যায্য পুত্র করলেন।
ত্যাজ্যপুত্র করবার পরেও 4 বছর তিনি ছেলের পড়াশোনার খরচ বহন করেছিলেন, কিন্তু তারপরে আর তিনি বহন করেননি। অত্যন্ত ধনী পরিবারের ছেলে মাইকেল মধুসূদন দত্ত হঠাৎ দারিদ্র্যের কষাঘাতে পড়লেন, দারিদ্র্যের কবলে পড়লেন। কলকাতায় তাঁর কিছু মাদ্রাজি বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয় এবং তাদের সঙ্গে তিনি মাদ্রাজে চলে গেলেন। সেখানে বন্ধু বান্ধবের সহযোগিতাতে একটা স্কুলে তিনি শিক্ষকতা শুরু করলেন। কিন্তু তখনকার স্কুলে শিক্ষকতা মানে তো সরকার পোষিত স্কুল ছিল না, ব্যক্তি মালিকানায় মানুষ কিছু শিক্ষানুরাগী মানুষ তারা স্কুল প্রতিষ্ঠা করতেন। সেখানে ছাত্ররা বেতন টেতনও খুব একটা হয়তো দিত না, বা যাই হোক, শিক্ষকতাটা তখন পেশা হিসাবে মোটেই ভালো ছিল না। পেশা হিসাবে জীবিকা নির্বাহের জন্য ওটা মোটেই একটা ভালো জিনিস নয়। আর যেখানে মাইকেল মধুসূদন দত্ত বিলাসী জীবনযাপন করেছেন, সেখানে ও কটা পয়সা কি হবে তার? দারিদ্র্যকে তিনি মেনে নিতে পারলেন না। ইতিমধ্যে তিনি বিবাহ করেছেন। ওই সময় তিনি একটি ইংরেজি কবিতা লিখলেন, দি ক্যাপটিভ লেডি। কবিতাটা জনপ্রিয় হলেও বিশ্ববিখ্যাত ইংরেজি কবি সাহিত্যিকদের মতন সেই মানে কিন্তু পৌঁছতে পারল না। তিনি ফিরে এলেন কলকাতায় আবার। সেখানে গৌরদাস বসাক একদিন তাকে একটা নাটক দেখাতে নিয়ে গেলেন। সেই সময় বিভিন্ন জমিদাররা তারা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন রঙ্গালয়ে নাটক প্রযোজনা করছেন বলা যেতে পারে। বেলগাছিয়া নাট্যমঞ্চে সিংহ ভ্রাতা জমিদার সিংহ ভ্রাতৃদ্বয়ের উদ্যোগে রামনারায়ণ তর্করত্ন মহাশয় রচিত রত্নাবলী নাটকটি প্রদর্শিত হলো 1858 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত গেলেন দেখতে এবং তার খুব খারাপ লাগলো। বাংলা নাটকে এত যে শিল্পকলা বর্জিত এটা তিনি জানতেন না, কেননা তিনি তো পাশ্চাত্য নাট্য সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছেন। তিনি ঠিক করলেন যে তিনি নাটক রচনা করবেন। 1859 খ্রিস্টাব্দে নাটক রচনা করলেন শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক বলা যেতে পারে শর্মিষ্ঠা। নাটকটি মঞ্চস্থ হলো, জনপ্রিয় হলো। তারপরে তিনি রচনা করলেন, দেখো এখানে তার নাটকের নামগুলো রয়েছে, সালগুলো সহ মুখস্থ করবে এগুলো। পদ্মাবতী 1859 খ্রিস্টাব্দে, ভারতীয় পুরাণ উপপুরাণের কাহিনী অবলম্বনে। আর রচনা করলেন কৃষ্ণকুমারী, এটা একটা ঐতিহাসিক নাটক। টর্স রচিত অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, এই গ্রন্থ অবলম্বনে লিখলেন কৃষ্ণকুমারী। এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি। ট্র্যাজেডি ব্যাপারটা কি, এটা বিস্তারিত আলোচনা করার দরকার। মোটামুটিভাবে বুঝে নাও, ট্র্যাজেডি মানে বিয়োগান্তক নাটক, অর্থাৎ যেই নাটকের শেষে শোক এটাই প্রধান হয়ে ওঠে। কৃষ্ণকুমারী বাংলায় রচিত প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি। তারপরে লিখলেন বেশ কিছুকাল পরে, ইতিমধ্যে তিনি চলে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়বার জন্য ইংল্যান্ডে, কিন্তু সেখানে তিনি বেশি দিন থাকতে পারলেন না, মূলত বর্ণ বৈষম্যের কারণে। সেখান থেকে চলে এলেন ফ্রান্সে। ফ্রান্সে এসে ভীষণভাবে অর্থাভাবে পড়লেন। তার সেই অর্থাভাব, তার সেই দারিদ্র্যের কথা জানতে পারলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি তাঁরই অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থানুকূল্যে ফ্রান্স থেকে তিনি এখানে এসে এদেশে এলেন। এসে তিনি ব্যারিস্টারি করা শুরু করলেন, কিন্তু ব্যারিস্টারিতে তিনি পসার লাভ করতে পারলেন না। আসলে কি, এই বাধা ধরা যে চাকরি, সেই চাকরির তে মনোনিবেশ করে উন্নতি করবেন, এই ব্যাপারটাই তার ভেতরে ছিল না। তার ভেতরে একটা জন্মগত বিলাসিতা ছিল, বিলাসী জীবনযাপন, পোশাক পরিচ্ছদ, মদ্যপান ইত্যাদির মধ্য দিয়ে একটা বিলাসী জীবনযাপন করতেন। ওই অল্প পয়সাও তার ঠিক মনঃপুত হতো না। আর ছিল প্রবল যশাকাঙ্ক্ষা, সাহিত্যিক হিসাবে তিনি, কবি হিসাবে, নাট্যকার হিসাবে যশস্বী হবেন, এই আকাঙ্ক্ষাটা তার ছিল। ফলে দারিদ্র্য কিন্তু তাকে পেয়ে বসে। যাই হোক, এই সময় তিনি দুটি প্রহসন রচনা করলেন। একেই কি বলে সভ্যতার বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। প্রহসন মানে ব্যঙ্গাত্মক নাটক, যেখানে সমাজ বা রাষ্ট্রের যা কিছু খারাপ
যা কিছু কদর্য জিনিস সেগুলোকে হাস্যোচ্ছল পরিবেশের মধ্য দিয়ে তীব্রভাবে কষাঘাত করা হয়। ব্যঙ্গ কবিতা হতে পারে, ব্যঙ্গ গল্প হতে পারে, ব্যঙ্গাত্মক নাটক হতে পারে। ব্যঙ্গাত্মক নাটককে প্রহসন বলে। বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত। ইতিমধ্যে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী নাটক রচনা করতে করতে তিনি অমিত্রাক্ষর ছন্দে বাংলা সাহিত্য রচনা করতে উৎসাহী হন। অমিত্রাক্ষর ছন্দটা কি? এতদিন পর্যন্ত বাংলা সাহিত্যে বাংলা কবিতা একটা বাধা ধরা ছন্দে ছিল, অর্থাৎ শেষে একটা অন্ত মিল থাকতেই হবে। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। এই যে আগে এবং জাগে মিল। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে পাবো সীতা কর নিরূপণ। লক্ষণ নিরূপণ, এই যে নয় নয় মিল, এটা বাধ্যতামূলক ছিল। কিন্তু একটা জিনিস যদি শিল্প যদি বাধ্যতামূলক হয় তাহলে সেই শিল্প কোনোদিন উন্নত হতে পারে না। এই অন্ত মিলের ধারণাটাকে ভেঙে বাংলা কবিতাকে নতুন একটা দিক নির্দেশ করতে হবে, যেটা পাশ্চাত্য সাহিত্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বহুদিন আগে। ব্ল্যাঙ্ক ভার্স, ওই ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণে তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করলেন এবং রচনা করলেন তিলোত্তমা সম্ভব কাব্য অমিত্রাক্ষর ছন্দে। বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন হলো মাইকেল মধুসূদনের হাত ধরে, এবং তারপরে তার শ্রেষ্ঠতম কীর্তি মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য হচ্ছে বাংলা তথা ভারতীয় সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য। মহাকাব্য দুই ধরনের, একটা ঐতিহ্যবাহী মহাকাব্য যেমন রামায়ণ মহাভারত, যেমন ইলিয়াড ওডিসি, এগুলো ঐতিহ্যবাহী মহাকাব্য। আর সাহিত্যিক মহাকাব্য হলো ওই ঐতিহ্যবাহী মহাকাব্যের মধ্য থেকেই কোনো একটি ঘটনা বা একটা দুটো ঘটনাকে আধুনিক যুগের কবি আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে যখন পরিবেশন করছেন মহাকাব্যের আঙ্গিকে, সেটা সাহিত্যিক মহাকাব্য। রচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্য শুধু নয়, ভারতীয় সাহিত্যে একমাত্র সাহিত্যিক মহাকাব্য। তারপরে বীরাঙ্গনা কাব্য এবং ব্রজাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য যে কাব্যের অন্তর্গত একটি কবিতা তোমাদের পাঠ্য আছে, নীলধ্বজের প্রতি জনা। বীরাঙ্গনা কাব্য ভারতীয় সাহিত্যে উপপুরাণে মহাকাব্যে এমন কিছু ঘটনা রয়েছে, এমন কিছু নারী চরিত্র রয়েছে যে নারী চরিত্রগুলোর ততটা ভালোভাবে প্রতিফলিত হয়নি। যেমন ধরো, লক্ষণের পত্নীর নাম তোমরা জানো না হয়তো অনেকেই, লক্ষণের স্ত্রী উর্মিলা। লক্ষণ যখন তার স্ত্রী উর্মিলাকে রেখে দাদার সঙ্গে 14 বছরের জন্য বনবাসে গেলেন, স্ত্রী উর্মিলা সেটাকে কি মেনে নিতে পেরেছিলেন? স্ত্রী উর্মিলার মনে কি হয়েছিল? এই কথাগুলো তো নেই রামায়ণে লেখা। মধুসূদন চিন্তা করলেন তার অভিজ্ঞতা দিয়ে যে এই ধরনের চরিত্রগুলো তাদের মনের কথা, মনের দুঃখ, মনের বাসনা, মনের ব্যথা, এগুলোকে নিয়ে কাব্য রচনা করা দরকার। নীলধ্বজের প্রতি জনাটাও সেরকম। এবারে 21টি কাব্য রচনার পরিকল্পনা ছিল, কিন্তু 11টি কাব্য রচনা করতে পেরেছিলেন পত্রের আকারে। তাঁরা তাদের প্রিয়জনকে চিঠির মাধ্যমে যেন নিজেদের বক্তব্যকে জানাচ্ছেন, এগুলোকে পত্রকাব্য বলে। বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে কি কি প্রথম হলো? প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি, প্রথম এবং একমাত্র মহাকাব্য। অমিত্রাক্ষর ছন্দের মধ্য দিয়ে বাংলা কাব্যকে নতুন পথ দেখালেন, যে পথ ধরে পরবর্তীকালে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা আধুনিক কাব্য সাহিত্য অগ্রসর হচ্ছে, সেই দ্বার, সেই দরজা উন্মুক্ত করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আরও একটি কাজ করেছিলেন, বলছি পরে। প্রথম পত্রকাব্য রচনা করলেন। আর ওই যে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, সেখানে থাকতে তার নিজের দেশের প্রতি, মাতৃভূমির প্রতি তার টান অনুভব করলেন তিনি, এবং সেই জায়গা থেকে তিনি রচনা করলেন সনেট ধর্মী কবিতা
প্রথম বাংলা সাহিত্যে সনেট রচিত হলো। 14টা লাইনের মধ্যে থাকবে এবং প্রতিটি লাইনে সমসংখ্যক শব্দ থাকবে। সমসংখ্যক মানে সেটা 14টা শব্দ থাকতে পারে, 18টা, 20টা, 22টা, যাই হোক, কিন্তু প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক এবং 14টা লাইনের মধ্যে কবিতা হবে। 14টা লাইনকে দুটি স্তবকে ভাগ করা হয়। প্রথম স্তবক হচ্ছে তোমার 8টি পংক্তি নিয়ে, সেটাকে বলে অষ্টক, এবং পরের স্তবক হচ্ছে 6টি পংক্তি নিয়ে, সেটা শতক। এই হচ্ছে সনেটের গঠনগত চেহারা। বাংলা সাহিত্যে অনেক উন্নত মানের সনেট আছে। রবীন্দ্রনাথ লিখেছেন, মোহিতলাল মজুমদার লিখেছেন, অনেকে লিখছেন, বুদ্ধদেব গুহ লিখেছেন, বুদ্ধদেব বসু লিখেছেন, এখনো রচিত হচ্ছে। কিন্তু সেই সনেটের দরজা খুলে দিলেন মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে বসে চতুর্দশপদী কবিতাবলিতে। এবং এইখানেই তিনি প্রথম গীতি কবিতার সূচনা করলেন। গীতি কবিতা মানে এতদিন যে কবিতা লেখা হতো সেটাকে আখ্যান কাব্য বলা হয়, অর্থাৎ ওই কবিতার কাহিনী আগে থেকেই প্রচলিত আছে। সেটা পুরাণে হতে পারে, রামায়ণ মহাভারতে হতে পারে, অন্য কোনো গল্প কথায় হতে পারে, অর্থাৎ প্রচলিত গল্প কথা, প্রচলিত কাহিনীকে অবলম্বন করেই কবিরা তাদের কাব্য রচনা করতেন। এইগুলোকে আখ্যান কাব্য বলা হয়। কিন্তু কবিতার নিজের মনের কথা, মনের ভাবনা, সেগুলোকে কাব্যে রূপান্তরিত যখন করতে শুরু করলেন সেটাকে বলা হয় গীতি কবিতা। আজকের সমস্ত কবিতাই গীতি কবিতা, কেননা কবিরা নিজেদের মনের কথাই বলেন। আর এই গীতি কবিতার সূচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকাব্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, কিন্তু জনক নন, জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। একই সঙ্গে চতুর্দশপদী কবিতাবলিতে আমরা দেখলাম সনেটের ব্যবহার এবং গীতিকাব্যের ব্যবহার। তাহলে বাংলা সাহিত্যে তিনি প্রথম দরজা খুলে দিচ্ছেন। প্রহসন লিখছেন প্রথম, তারপর থেকে অজস্র প্রহসন এখনো রচিত হয়ে চলেছে। সনেট লিখলেন প্রথম, তারপর থেকে এখনো সনেট রচিত হয়ে চলেছে। অমিত্রাক্ষর ছন্দ রচনার মধ্য দিয়ে চিরাচরিত ছন্দের বাঁধনটাকে ভেঙে দিলেন। এখন প্রতিনিয়ত নতুন নতুন ছন্দে কাব্য রচনা করে চলেছেন। অসাধারণ বিস্ময়কর প্রতিভা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু দারিদ্র ছিল তাঁর নিত্য সঙ্গী। সুস্থ ছিলেন না শরীরের দিক দিয়ে, অতি অল্প বয়সে, মাত্র 1873 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। এই হলো মাইকেল মধুসূদন দত্ত। তোমরা ভালো করে শুনবে ভিডিওটা এবং অবশ্যই কিন্তু খুব মন দিয়ে পড়বে মাইকেল মধুসূদন দত্তকে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।